নমিতার জীবনে নাটক ছিল না। নমিতা এক দিনহীন পরিচয়ের মধ্যে অতি সাধারণ জীবন বহন করছিল। নমিতার প্রাপ্তির ঘর ছিল শূন্য, তাই নমিতার মধ্যে থেকে প্রতিবাদ উঠেছিল। দিনে দিনে প্রবল হয়ে উঠেছিল সেই প্রতিবাদ। তাই নমিতা আকস্মিক এক নাটকীয়তায় মন নিয়ে ওর জীবনটাকে নাটক করে তুলল। কিন্তু অনেক প্রাপ্তির গৌরব বহন করে আলোকোজ্জ্বল মঞ্চেই যাদের ঘোরাফেরা, তাদের মধ্যে থেকেও প্রতিবাদ ওঠে কেন? পারুলের ছোট ছেলে শোভনের বউ রেখার স্বামী তো তার সম্পত্তির ট্যাক্স খাজনা দিতে কসুর করেনি, তবু সে তার সম্পত্তিকে হাতে রাখতে পারছে না। 10 বছরের বিবাহিত জীবনযাপনের পর রেখা হঠাৎ আবিষ্কার করে ফেলেছে এই ফাঁকিতে ভরা দাম্পত্য জীবন বহনের কোনো মানে হয় না। অথচ এ যাবৎ সকলেই দেখেছে আর জেনেছে ওদের সেই জীবন একেবারে ভরা ভরন্ত। তাতে ফাঁকি বা কোথায়? ফাঁকি বা কোথায়? ওপরওয়ালা মুক্ত সংসার, সুখী পরিবার, বশংবদ স্বামী, বিনীত ভৃত্য, অগাধ প্রাচুর্য, অবাধ স্বাধীনতা, ছবির মতো বাড়ি, সাহেব বাড়ির মতো ড্রয়িং রুম, ফুলে ভরা বাগান, ফুলের মতো ছেলে মেয়ে, অনুরক্ত প্রতিবেশী, পদমর্যাদায় সমৃদ্ধ স্বামীর অনুগত অধস্তনের দল, এক কথায় যে কোনো মেয়ের ঈর্ষাস্থল এই জীবনে মণ্ডিত রেখা নামের মহিলাটি তো একেবারে পাদপ্রদীপের সামনে বিরাজ করেছে এতদিন ঝলমলে মূর্তিতে। রেখার চলনে বলনে, আচার আচরণে, দৃষ্টির ভঙ্গিমায়, ঠোঁটের বঙ্কিম রেখায় উচ্ছ্বসিত হয়েছে সেই ঝলমলানির ছটা। হঠাৎ এ কি? জীবনভার নাকি দুর্বহ হয়ে উঠেছে তার? যে স্বামীর সঙ্গে তার চিন্তায়, ভাবনায়, ইচ্ছায়, বাসনায়, রুচিতে, পছন্দে কোনোখানি মিল নেই, সে স্বামীর সঙ্গে একত্রে বাস তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। পারুল ছেলের পরাজিত পর্যুদস্থ মুখের দিকে একটুক্ষণ স্থির চোখে তাকিয়ে আস্তে বলে, তুই ঠাট্টা করছিস না তো শোভন? সেটা হলে আমার পক্ষে ভালো হতো অবশ্যই, শোভন আস্তে বলে। কিন্তু হঠাৎ তোমার সঙ্গে এমন ঠাট্টা করতে আসবো কেন বলো? ছেলেটাকে তোমার কাছে রাখতে এলাম, মেয়েটাকে ছাড়ল না। হোক সেটা মা বাপ মরা মতো মামার বাড়িতে মানুষ। পারুল মনে মনে কেঁদে উঠে বলে, তার মানে তোকে দুজনকেই ছেড়ে থাকতে হবে? তাছাড়া উপায় কি? পারবি? প্রশ্নটা করে ফেলে পারুল, কিন্তু করেই লজ্জিত হয়। সত্যি না পারা শব্দটার কি কোনো অর্থ আছে? মানুষ কি না পারে? সেই প্রশ্নটাই করে শোভন। না পারা শব্দটার কোনো মানে আছে মা? তা বটে, কিন্তু এই সদ্বিধায় থেমে পড়ে অবশেষে মনের জোর করে বলে ফেলে পারুল, তোদের কি তাহলে ছাড়াছাড়ি পাকা হয়ে গেছে শোভন? বেপরোয়া পারুলেরও ডিভোর্স শব্দটা মুখে আটকায়। সন্তানের বিধ্বস্ত মুখ বড় গোলমলে জিনিস। শোভন অদ্ভুত একটু হেসে বলে, পাকাপাকি না, কোর্ট পর্যন্ত পৌঁছইনি এখনো। এক্ষুনি ওঠাতে গেলে অসুবিধে আছে, তাতে অনেক হাঙ্গামা। জানো তো সবই, একজনকে মহাপাপিষ্ট প্রতিপন্ন করতে না পারলেও কাজটা সহজ হয় না। এটা তার থেকে সুবিধের। ধীরে ধীরে সিঁড়ি নামা। বছর দিনেক সেপারেট থাকতে পারলেই বিচ্ছেদটা অনায়াসে হবে। কোর্ট আপত্তির পথ পাবে না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। পারুল তবু যেন মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। হয়তো এই দূরে থাকার অবকাশে পরস্পরের অভাব অনুভব করে ভুল বুঝতে পারবে,
হয়তো নিত্য সাহচর্যের বিতৃষ্ণা ধুয়ে মুছে গিয়ে নতুন আগ্রহ অনুভব করবে। হয়তো এই বাচ্চা দুটোই একটা দারুণ সমস্যা ঘটিয়ে ওদের সমস্যাকে লঘু করে দেবে। ছেলেটাকে ছেড়েই কি থাকতে পারবে রেখা, যে রেখা বরাবর সমস্ত পরিবেশটাকে সবলে চেপে ধরে রাখতে চেয়েছে আপন বাসনা মুষ্টির মধ্যে, যে রেখা কোনোদিন নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পায়নি। ছেলের জন্যে মন কেমন করলেই সে প্রবল হয়ে উঠবে, আপন অনুকূলের স্রোতকে বইয়ে নেবে। শোভন, ও হয়তো তখন কৃতার্থ হয়ে ভাববে, বাঁচলাম বাবা। একেবারে সব সম্ভাবনার মূলে যে একেবারে কোপ পড়েনি, এইটুকুই আশার। শোভনের ছেলেটাকে একটা গল্পের বই দিয়ে গঙ্গার ধারের বারান্দায় বসিয়ে রেখে এসেছে, তাই কথা চালাতে অসুবিধে হচ্ছে না। ছেলের সামনে চায়ের পেয়ালাটা এগিয়ে দিয়ে পারুল বলে, কিন্তু তোদের এই রুচির অমিলটা হলো কখন? নিজেকে গলিয়ে টলিয়ে দিব্যি তো এক ছাঁচে ঢালাই করে ফেলেছিলি। ঈষৎ হালকাই হয় পারুল, ইচ্ছে করেই হয়। শোভন মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, তোমার তাই মনে হতো? শুধু আমার কেন বাবা, সকলেরই হতো। সকলের কথা থাক, তোমার নিজের কথাই বলো। তা আমারই বা না হবে কেন বাবু? দেখে তো এসেছি কিছুটা, তোকে তো কোথাও খুঁজেই পাইনি। শোভন একটু হেসে বলে, যে বস্তুটি তুমি হেন মেয়েও খুঁজে পাওনি, সে সূক্ষ্ম সুগভীর বস্তুটি তোমার বউ ঠিক খুঁজে খুঁজে আবিষ্কার করে ফেলেছে মা, আর ফেলেই ক্ষেপে উঠেছে। শোভন চায়ের পেয়ালায় মনোযোগী হয়। পারুল আসতে বলে, কিন্তু নিজেদের হৃদয়ের দ্বন্দ্বই বড় হয়ে উঠল তোদের কাছে। ছেলে মেয়ে দুটোর কথা ভাববি না? আমাদের কাছে এ কথা ভাবছ কেন মা? আমি তো চেষ্টা ত্রুটি করিনি। বেশ, না হয়ে ওদের মার কাছে। কিন্তু তোর কোনো রকমে সাধ্য হলো না ওটা ম্যানেজ করা? কই আর হলো। শোভন বলে, সব কিছুরই শেষ পর্যন্ত তো একটা সীমা আছে মা, ম্যানেজ করারও আছে। তাহলে এখন দাঁড়াচ্ছে তুই তোর কাজের জায়গায় চলে যাচ্ছিস, বৌমা বাপের বাড়ি থাকছে, এবং ছেলেটা এখানে আর মেয়েটা সেখানে, অর্থাৎ ভাই বোনের যে একটা সুখের সঙ্গ, সেটা থেকেও বঞ্চিত হচ্ছে বেচারারা। মেয়েটাকে তো বৌমা পাচ্ছে, ছেলেটা তাও না। শোভন একটু হালকা গলায় বলে ওঠে, তেমনি বাবার মাকে পাচ্ছে। থাম তুই। পারুল প্রায় ধমক দিয়ে বলে, বাজে কথা রাখ। যে বাবার মাকে বেচারি জন্মে জীবনের চোখে দেখেনি বললেই হয়, তাকে পেয়ে তো কৃতার্থ হয়ে যাবে একেবারে। সত্যি, আমি তো ওটার মুখের দিকে তাকাতেও পারছি না। বুড়ো ধাড়ি দুটো বাপ মা তাদের হৃদয় সমস্যাকে এত জটিল করে তুলল যে ভেবে দেখছে না ওদের মুখগুলো হেঁট হয়ে গেল। এতদিন আনন্দের আহ্লাদের গৌরবের জীবন থেকে হঠাৎ যেন তোরা তোদের একটা দারুণ লজ্জার, দুঃখের আর অপমানের জীবনে গড়িয়ে ফেলে দিলি। এই পৃথিবীতে ওদের পরিচয়পত্রটা তো কত মলিন বিবর্ণ হয়ে গেল, সে হুঁশ আছে? জীবনে কখনো ওরা মা বাপকে ক্ষমা করতেই পারবে? পারলেই অবাক হব, পারবে না। সেই গ্লানির বোঝা তোদের জীবনকে ভারী করে তুলবে না? পারুল স্বভাবত কখনোই উত্তেজিত হয় না, কিন্তু এখন পারুলকে উত্তেজিত দেখালো। শোভন বিধ্বস্ত গলায় বলে, জানি তুলবে, অসহনীয় করে তুলবে, কিন্তু আমি কি করব বলো? এসব যুক্তি যে দেখায়নি তা তো নয়। কিন্তু তোদের বিরোধটা কোথায় ঘটল? কবে, কখন, কি সূত্রে? পারুল যেন জিনিসটাকে লঘু করে দেখিয়ে
ছেলের মনের ভারটা লঘু করে দিতে চায়, যেন দুটো অবোধ ছেলে মেয়ে ঝগড়াঝাটি করে নিজেদের ক্ষতি ডেকে আনছে। পারুল তাদের সামলে দেবে। শোভন হয়তো মায়ের এই মনোভাব বোঝে, হয়তোবা বোঝে না, ভাবে মা ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করতে পারছে না। শোভন তাই মার দিকে সরাসরি তাকিয়ে স্পষ্ট গলায় বলে, বিরোধ সর্বক্ষেত্রে, বরাবর, চিরদিন। তবু অবিরত চেষ্টা করে এসেছি, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টায় হেরে গেলাম। ও বলছে আমি নাকি কোনোদিন চেষ্টা করিনি। পারুলের একটা নিঃশ্বাস পড়ে, গভীর, গাঢ়। পারুল জানালা দিয়ে চোখ ফেলে দেখে শোভনের ছেলেটা গল্পের বইখানা মুড়ে রেখে গঙ্গার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। পারুলের হঠাৎ মনে হলো এর থেকে করুণ দৃশ্য সে বোধ করি জীবনে আর কখনো দেখেনি। পারুল নিজের ছেলের দিকে মুখ ফিরিয়ে বলে, হার মানলি? মানলাম, পারা গেল না। পারুল অন্য প্রসঙ্গে এলো, বলল, তোর ছেলে তো কেষ্টবিষ্ট বাবাদের ছেলের রীতিতে বিলিতি স্কুলে পড়ত, ওখানে ওর দশা কি হবে? এখন যে দশায় উপনীত হয়েছে তার সঙ্গে ম্যানেজ করতে হবে। ঠাকুমার হাতের বড়ির ঝোল খাবে আর বাংলা স্কুলে পড়বে। পারুল একটু কঠিন মুখে বলে, তার মানে যে কালকে তোরা সে কাল বলে নাক কোচকাতিস, সেই কালের থেকে এক পাও এগোসনি। তোরাও যে যুগের মতো ছেলেপুলেকে নিজেদের জিনিসপত্র ছাড়া আর কিছুই ভাবিস না, অথবা তোদের খেলনা পুতুল। সেকালেও তো এই ছিল। ওদের মুখ কে চাইতো? ওরা যেন নিজেদের স্বাদ শখ মেটানোর উপকরণ মাত্র। নিজেদের সুবিধে অসুবিধের বশেই তাদের ব্যবস্থা। কেমন? কিন্তু এই যুগে তো তোরা অনেক বড় বড় কথা বলতে শিখেছিস। ওদের জন্যে অনেক ব্যবস্থা, অনেক আয়োজন, কিন্তু দৃষ্টিভঙ্গিটা বদলালো কই? সন্তানের জন্য যে স্বার্থ ত্যাগের দরকার আছে, জেদ অহংকার ত্যাগের দরকার আছে, তা তো ভাবছিস না তোরা। একালের মা বাপ তোদের সুবিধের অনুপাতে ওদের জীবনের ছক। এতদিন তোরা ওকে তোর পদমর্যাদা আর ঐশ্বর্যের মাপকাঠিতে ফেলে খাওয়া শোয়া পড়ায় লেখায় প্রতিটি ব্যাপারে সাহেব করে মানুষ করছিলি। হঠাৎ এখন তোদের ইচ্ছে বাসনার ছাঁচে ফেলে ওর সঙ্গে ঠাকুমার হাতের বড়ির ঝোল আর পাত্তারি বগলে পাঠশালে যাওয়া বরাদ্দ করেছিস। আবার যদি হঠাৎ খেয়াল হয়, হয়তো মাথা ন্যাড়া করে ব্রহ্মচর্য আশ্রমে পাঠিয়ে দিবি, অথবা একেবারে পাশা উল্টে ফেলে ছুঁচলো জুতো আর ড্রেন পাইপ প্যান্ট পরিয়ে আমেরিকায় চালান করতে পাঠাবি। ওরও যে একটা মন আছে, দেখবি না? আর সে মনে মা বাপের জন্য কি সঞ্চিত আছে ভেবেও দেখবি না? শোভন একটা গভীর নিঃশ্বাস ফেলে। শোভন বলে, ভেবো না মা, এসব কথা আমি ভাবিনি, অথবা রেখাকে বোঝাতে চেষ্টা করিনি। কিন্তু কিছুতেই যদি না বোঝে, কি বলবো? তাহলে ছেলেটাকেও ওর হাতে তুলে দিয়ে নিজে একেবারে দেউলে বনে যেতে হয়? পারুলের মনটা বেদনায় টনটন করে ওঠে। পারুলের নিজের বক্তব্যের জন্য লজ্জা হয়। সত্যি নিতান্ত নিরুপায় হয়েই তো মায়ের কাছে ছুটে এসেছে বেচারা। এখানে তো অহমিকাকে বড় করে তোলেনি। পারুল অতএব বাতাস হালকা করবার চেষ্টা করে, বলে ওঠে, তা বৌমার এতই বা কাঠ জেদ কেন বলতো বাপু? তুই এই বুড়ো বয়সে আর কারুর বউয়ের প্রেমে টেমে পড়ে যাসনি তো? শোভন হঠাৎ মাথা হেঁট করে, তারপর আস্তে বলে,
শ্রদ্ধা বলেও একটা বস্তু থাকে, ও সেটাকেও বরদাস্ত করতে পারে না। পারুল ছেলের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে দেখে। পারুল যেন রহস্যের মূল দরজা খুঁজে পায় হঠাৎ, তবে সেটা বলে ফেলে না। বলে, সেটা কি একটা বিরোধের বস্তু? শুধু সেটাই নয়, বললাম তো, প্রতিপদে রুচির অমিল। এ জীবন ওর অসহ্য হয়ে উঠেছে। আমি সংকীর্ণ চিত্ত, ও উদার। আমি গ্রাম্য, ও আধুনিক। আমি ভগবান বিশ্বাসী, ওর মতে সেটা কুসংস্কার। পরদিন রাত্রে পারুল তার চিঠির কাগজের প্যাডটা নিয়ে বসল। শোভন ছেলে রেখে চলে গেছে, কারণ ছুটি নেই তার। ছেলেটা পারুলের চৌকির কাছে আর একটা সরু চৌকির ওপর শুয়ে আছে। মশারির মধ্যে থেকে বোঝা যাচ্ছে না ও ঘুমিয়ে পড়েছে না জেগে আছে। এখন খোলা জানলা দিয়ে গঙ্গার বাতাস এসে মশারিটাকে দোলাচ্ছে। কিন্তু সব দিন বাতাস থাকবে না, ঘুমটের দিন আসবে। সেদিন কি হবে ওর? জন্মাবধি যার বিজলি পাখার হাওয়ার অভ্যেস, পারুলের এই মফস্বল বাড়িতে ও জিনিসটি তো নেই। শুধু ও জিনিসটি কেন, অনেক অনেক জিনিসই তো নেই যাতে ও অভ্যস্ত। প্রতি মুহূর্তে কি বিদ্রোহী হয়ে উঠবে না ওর মন? অথবা নিজেকে হতভাগ্য বেচারি ভেবে হীনমন্যতার শিকার হয়ে পড়বে না? আমার মনে হচ্ছে তাই হবে। লিখল পারুল, এরকম মৃদু আর চাপা স্বভাবের ছেলেমেয়েরা তাই হয়। পৃথিবীর প্রায় সব সমাজেই এরা আছে, এই হতভাগ্যের দল। আমাদের সমাজেও এলো, প্রতিরোধের উপায় নেই। কিন্তু বকুল, আমরা কি মেয়েদের এই স্বাধীনতারই স্বপ্ন দেখেছিলাম? আমরা আমাদের মা দিদিমারা? তুই তো গল্প উপন্যাস লিখিস, কত জীবন তৈরি করিস। আমার অভিজ্ঞতা সত্যিই মানুষ নিয়ে। তাই আজকাল যেন ভেবে ভেবে বল পাচ্ছি না। এই যুগ কি ব্যক্তির স্বাধীনতার আর মেয়েদের স্বাধিকার প্রতিষ্ঠার বিনিময়ে এদেশেও সেই একটা হতভাগ্য জাতি সৃষ্টি করল? পৃথিবীর সমস্ত সভ্য জাতিরা যা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে, যে হতভাগ্যেরা শিশুকালে বাল্যকালে তাদের জীবনের পরম আশ্রয় হারিয়ে বসে ক্ষমাহীন নিষ্ঠুরতায় কঠিন হয়ে উঠবে, উচ্ছৃঙ্খল হবে, স্বেচ্ছাচারী হবে, সমাজদ্রোহী হবে, অথবা একটা হীনমন্যতায় ভুগে ভুগে জীবনের আনন্দ হারাবে, উৎসাহ হারাবে, বিশ্বাস হারাবে। বিশ্বাস হারানোর মতো ভয়ঙ্কর আর কি আছে বল? কদিন আগেও যে ছেলেটা জানতো না আমার এই রাজপুত্তরের পোস্টটা চোরাবালির ওপর প্রতিষ্ঠিত, আমার রাজ্যপাট আবু হোসেনের রাজ্যপাটের মতোই এক ভুঁয়ে ভরসা হয়ে যাবে, আজ আচমকা এই অবস্থায় পড়ে গিয়ে সে যদি পৃথিবীর ওপরই আর বিশ্বাস না রাখতে পারে, তাকে দোষ দেব কেমন করে? ভগবানের মারও অবস্থার বিপাক ঘটায়, কিন্তু তাতেও দুঃখ থাকে, বেদনা থাকে, হয়তো একরকম লজ্জাও থাকে, কিন্তু অপমান থাকে না, গ্লানি থাকে না। ও যখন ভাবতে বসবে তার এই দুর্দশার জন্য দায়ী তারই মা বাপ, যাদের কাছে এ যাবৎ নিতান্ত নিশ্চিন্ত হয়ে কাটিয়ে আসছিল, তখন ওর ভিতরটা কি জ্বালায় জ্বলবে ভাব। তোর মনে আছে বকুল, যেদিন হিন্দু বিবাহে বিচ্ছেদের আইন পাশ হলো, সেদিন আমি ঠাট্টা করে আক্ষেপ করেছিলাম, আহা, আমাদের মায়ের আমলে যদি এটি হতো তাহলে সে ভদ্রমহিলা সারা জীবন এমন বেড়া আগুনে পুড়ে মরতেন না। ঠাট্টাই, তবু আক্ষেপের কোথাও একটু সত্যি কি ছিল না? তাই মনে হচ্ছে আমাদের মায়ের জীবনে তেমন সুযোগ এলে আমাদের কি দশা ঘটত। শোভন চলে যাবার পর থেকে ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না। শুনি ছোট বোনটাকে প্রাণতুল্য ভালোবাসে, সেটাকে ওর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।
কি নিষ্ঠুরতা! নিজের ছেলেকেই আমার একটা হৃদয়হীন বিশ্বাস মনে হচ্ছে, অথচ কারণটা কি? শুধু জেদ, অহমিকা, শুধু রুচির অমিল, শুধু মতের অমিল, অর্থাৎ বনিয়ে থাকতে পারার অক্ষমতা। কিন্তু ওই অমিলের কারণগুলো যদি শুনিস, মনে হবে সবই ঠাট্টা। একজন চেয়েছে জীবনযাত্রা প্রণালীটা সম্পূর্ণ পাশ্চাত্যধর্মী হোক, অন্যজন চেয়েছে প্রণালীটা পাশ্চাত্যধর্মী হোক, তবু তাতে প্রাচ্যের কিছু আভাস মেশানো থাক। ছেলেমেয়েরা সাহেব হোক, তাতে ক্ষতি নেই, কিন্তু তারা যে আসলে বাঙালি সেটা যেন ভুলে না যায়। অতএব প্রথমজন বলেছে খিচুড়ি চলবে না, যা হবে তা একরকম হবে। অপরজন বলেছে জন্মসূত্রটা তো এড়াতে পারবো না, ওটা তো বদলাবার বস্তু নয়। অতএব শেষ পর্যন্ত বিরোধটা গিয়ে ঠেকেছে সংঘর্ষে। এক হিসেবে দোষটা আমার ছেলেরই। বেড়ালকে পয়লা রাত্রিরেই কাটতে হয়। প্রথম দিকে আত্মমহিমা অথবা উদারতা দেখাতে অথবা নিতান্ত মোহাচ্ছন্ন বশ্যতায় বিড়ালকে ইচ্ছে মতো খেলতে দিয়েছ তুমি। এখন হঠাৎ সে পাতে মুখ দিয়েছে বলে তলোয়ার বার করে কাটতে চাইলে চলবে কেন? ভালোবাসার বশ্যতা এক, আর নিরুপায়ের ভূমিকায় অন্ধ আত্মসমর্পণ আর এক। এ যুগে পুরুষটা ওই বিভেদটার সীমারেখা নির্ণয় করতে অক্ষম হয়েই তো জীবনে অনিষ্ট ডেকে আনছে। মনে হচ্ছে সমাজের চাকাটা হঠাৎ যেন আমূল ঘুরে গেছে। যেখানে একটু নাড়লেই কাজ ঠিক হতো, সেখানে এই একেবারে উল্টোটা চোখে কেমন ধাক্কা মারছে। জানি না আমার বড় ছেলের সংসারেও আবার এই ঢেউ এসে লাগে কি না। সেখানেও তো অমিলের চাষ, আর ওই ছেলে মেয়ে নিয়েই। মোহনের মতে ছেলে মেয়ের দোষ ত্রুটি হলে বুঝিয়ে শিক্ষা দিয়ে সংশোধন করা উচিত। মোহনের বউয়ের মতো পিটিয়ে শায়েস্তা করাই একমাত্র উপায়। এ বিষয়ে সে আমাদের পিতামহী প্রপিতামহীদের মধ্যে একমত। আসলে গ্রাম্যতা বস্তুটা একটা চরিত্রগত ব্যাপার, ওটা শহুরে জীবনের পরিবেশ পেলেই নিশ্চিহ্ন হয়ে যাবার নয়। অথচ আবার দেখছি মোহন ছেলেকে একটু কঠিন কথা বলে শাসন করতে গেলে তার বউয়ের এমনই প্রাণ ফেটে যায় যে তদ্দণ্ডে ছেলেকে মাথায় তুলে আদর করতে বসে দেখিয়ে দেখিয়ে। মা বাপের এই দ্বন্দ্বযুদ্ধে ওরা খানিকটা বেশ মজা পায়। আবার কখনো ওদের উলুখড়ের দশা দেখে। বিরোধ পদে পদে। একজনের মতে ওদের খাওয়া নিয়ে জুলুম করা পীড়নেরই নামান্তর, অন্যজনের মতে অহরহ জগতের যাবতীয় পুষ্টিকর খাদ্য তাদের একটি ক্ষুদ্র উদর ভাণ্ডে চালান করে দেবার তালেই সর্বদা জুলুম করাই মাতৃকর্তব্য। অন্যদিকেও মোহনের ইচ্ছা তার অধস্তনেরা অফিসেই বিরাজ করুক, বসের বাড়িতে বসে বস গিন্নিকে বৌদি ডেকে চাকরগিরি না করুক। অথচ মোহনের বউয়ের ইচ্ছে তার স্বামীর অধস্তনেরা সবাই এসে তার পায়ে পড়ুক, যেন বসগিন্নি মরতে বললে মরে আর বাঁচতে বললে বাঁচে। মোহনের মতে যা করবে মাত্রা রেখে। বন্যাত্রাণ তহবিলে মোটা চাঁদা দিতে চাও দাও, স্লোগান দিয়ে পথে নেমে পড়বার অথবা অভিনয় করতে স্টেজে উঠবার কি দরকার? বউয়ের মতে সেটাই জরুরি দরকার। মোহন যদি বলে বউয়ের রাত 10টা পর্যন্ত বাইরে আড্ডা দেওয়াটা বাড়াবাড়ি, বউ পরদিন রাত 11টায় বাড়ি ফেরে তার মহিলা সমিতির কাজের ছুতোয়, তবু নাকি মোহনের বউ তার বন্দি জীবনকে ধিক্কার দেয়। এ শুধু আমার সংসারের কথা নয়, প্রায় সব সংসারেরই কথা। হয়তো কলসি থেকে দৈত্যকে বার করলে এই দশাই ঘটে, অথবা
দৈত্যটা বেরিয়েই ছাড়ত। এ যুগের হতভাগারা সেটাই লোকচক্ষে আড়াল দেবার জন্যে বশংবৎ স্বামীর ভূমিকা অভিনয় করে চলে, যতক্ষণ না শেষ পর্যন্ত অসহ্য হয়ে ওঠে। এক যুগের পাপের প্রায়শ্চিত্ত অপর যুগ করে, এই বোধ হয় ইতিহাসের নিয়ম। কিন্তু ইতিহাসটা যখন প্রিয়জনের জীবনে আবর্তিত হয় তখন নির্লিপ্তের ভূমিকায় থাকা শক্ত বই কি। ভেবেছিলাম ওতে পটু হয়ে গেছি, দেখছি ধারণাটা মজবুত নয়। শেষদিন চিঠি বকুল কখনো পাওয়া মাত্র তাড়াতাড়ি যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে না, কিন্তু আজ পড়ছিল। লেটার বক্সের কাছ থেকে একটুখানি সরে এসেই আজকে ওর মনে হলো হয়তো একটা ভালো খবর বয়ে এনেছে চিঠিটা। হয়তো চিঠি খুলেই দেখবে পোড়ারমুখী মেয়েটা হঠাৎ এসে হাজির হয়েছে রে বকুল। দেখে প্রাণটা জুড়িয়ে গেল। সঙ্গে সঙ্গেই তাই চিঠি লিখতে বসলাম। এই ধরনের একটু আশা নিয়ে তাড়াতাড়ি চোখ বুলোতে গিয়ে বকুল যেন মাটির সঙ্গে আটকে গেল। এ কি খবর? এ কোন ধরনের কথা? বকুল নিচতলায় বসবার ঘরটাতেই বসে পড়ল। চিঠিখানা আর একবার উল্টে নিয়ে গোড়া থেকে পড়তে শুরু করল। আবার খানিকটা পড়ে মুড়ে রাখল। মনে পড়ল বিবাহ বিচ্ছেদ বিল যেদিন পাশ হলো লিখেছিল বটে ওই কথাটা শেষদি। বলেছিল, আমাদের মা বেঁচে থাকতে যদি এই আইনটা চালু হতো রে বকুল, ভদ্রমহিলা হয়তো। কিন্তু প্রয়োজন যেখানে তীব্র, আইনের সুবিধে কি সেখান পর্যন্ত পৌঁছয়? ওই সুযোগ বস্তুটা তো অপব্যবহারের ব্যবহার তো বেশি। নইলে শোভনের বউ। ভাবনায় ছেদ পড়ল। হঠাৎ বাইরে রীতিমতো একটা শোরগোল শোনা গেল। অনেকগুলো কণ্ঠস্বর একসঙ্গে কলরব করে আসছে, হইচই করছে, কাকে যেন ডাক দিচ্ছে। পাশের খোলা দরজাটা দিয়ে তাকিয়ে দেখল বকুল। একটা খোলা ট্রাক ভর্তি করে একদল ছেলে মেয়ে এসে এ বাড়ির সামনেই গাড়িটাকে থামিয়েছে। তাদের সকলের হাতে একখানা করে রঙিন রুমাল। ঊর্ধ্ববাহু করে তারা সেই রুমাল উড়িয়ে পতপত করে নাড়ছে। আর দুর্বোধ্য একটা শব্দের চিৎকার কাকে যেন ডাকছে। বকুল বুঝতে পারল না ওরা কে। ওদের সাজসজ্জায় বা এমন অরুচিকর কেন? ছেলেগুলো টাইট ট্রাউজারের ওপর একটা করে বহুবর্ণ রঞ্জিত কলার দেওয়া গেঞ্জি পরেছে, সেটাও আবার এমন টাইট যে ভেবে অবাক লাগছে মাথা গলিয়ে পড়ে দেহটাকে ওর খাপে খাপে ঢুকিয়েছে কি করে। আর মেয়েগুলো, চোখ বুঝতে ইচ্ছে করল বকুলের। ইঞ্চি কয়েক কাপড়ে তৈরি যে ব্লাউজগুলো পরেছে তার হাতা আর গলা এতখানি কাটা যে মনে প্রশ্ন জাগে ওই কয়েক ইঞ্চি কাপড়ই বা খরচ করা কেন? আর শাড়ি কি ওরা পরতে শেখেনি এখনো? তা নইলে এমন অদ্ভুত রকমের শিথিল কেন? কোমরের বাঁধন কোমর থেকে খসে পড়ে বেশ খানিকটা নেমে গিয়ে ভেতরের সায়াটাকে দৃশ্যমান করে তুলেছে। আঁচলের যে সামান্য কোনটুকু কাঁধে থাকবার কথা সেটুকু কাঁধ থেকে নেমে হাতের ওপর পড়ে আছে। চুল রুক্ষ আলুথালু, হাত ন্যাড়া, দু একজনের কানে এত বড় বড় দুল ঝুলছে যেটা ওই ন্যাড়া হাতের সঙ্গে বিশ্রী বেমানান। হাত তুলে রুমাল ওড়ানো আর উল্লাসভঙ্গির ফলেই বোধ করি বেশবাস এমন অসংবৃত। মনে হচ্ছে ওই স্বল্পাবৃত দেহটা বোধ করি এখনই পুরো অনাবৃত হয়ে পড়বে। আর চুলগুলো, জীবনে তেল তো দূরস্থান, চূর্ণিও পড়েনি যেন। কে এরা? এদের ভঙ্গি বা এমন অশ্লীল কেন? এমনিতে তো দেখে ভদ্রঘরের ছেলেমেয়ে বলেই মনে হচ্ছে। ভদ্রঘরের ছেলেমেয়েরা এমন কুৎসিত অঙ্গভঙ্গির মাধ্যমে উল্লাস প্রকাশ করে? আর ওই চিৎকার, শেয়ালের ডাকের মতো একটা বিচিত্র হু ধ্বনি দিয়ে দিয়ে সমস্ত রাস্তাটাকে যেন মুহূর্তে সচকিত করে তুলল ওরা। হয়তো উদ্দেশ্যটা তাই,
ওদের পার্শ্ব বলয়ে যারা রয়েছে তাদের সচকিত করে তোলা, তাদের দৃষ্টি আকর্ষণ করা, এটাই লক্ষণীয় হবার পদ্ধতি ওদের। এ ধরনের বলগা ছাড়া উল্লাসধ্বনি একমাত্র খেলার মাঠেই দেখা যায়। এরকম উল্লাসভঙ্গি বারোয়ারি পুজোর বিসর্জনকালে ধুনুচি নৃত্যে। কিন্তু এ বাড়ির দরজায় থেমেছে কেন ওরা? ডাকাডাকি করছে কাকে? ওদের বেশবাসে আচরণ ভঙ্গিতে কোনো রাজনৈতিক পার্টির বলেও তো মনে হচ্ছে না। নেহাতি একটা অভব্য বেপরোয়া হুল্লোড়ের দল দল বেঁধে কোথাও চলেছে। এ বাড়ির কাউকে ডেকে নিতে এসেছে বোধ হয়। কিন্তু ওই দলে এ বাড়ি থেকে কে যাবে? তবে কি? ভাবতে হলো না বেশিক্ষণ। যাকে ডাকাডাকি করেছে সে নেমে এলো সাজসজ্জা সমাপ্ত করে। এই ঘর দিয়েই বেরোবে। হাতের ব্যাগ লোফালোফি করতে করতে ঢুকে এলো। আর এখানে বকুলকে দেখে ঈষৎ থমকে গিয়ে বলে উঠল, আপনি এখানে বসেছে? অপূর্বর মেয়ে। বকুল প্রায় বিহ্বল হয়েই তার নাতনির দিকে তাকিয়ে দেখল। এই সাজে সেজে এই অসভ্য ছেলে মেয়েগুলোর সঙ্গে হুল্লোড় করতে যাবে অপূর্বর মেয়ে? ও মেয়ের অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা জানা আছে বকুলের। তবু চোখের সামনে ওকে দেখে আর ওদের সঙ্গীদের দেখে বকুল যেন এখন একটা অসুচি স্পর্শের অনুভূতিতে সিঁটিয়ে গেল। ব্লাউজের গলায় এবং পিঠের কাঠ এত নামিয়ে ব্লাউজটা গায়ের সঙ্গে আটকে রেখেছে কি করে সত্যভামা? নাভির এত নিচে শাড়িটাকে পরেছে কি করে? ওই নখগুলো এত লম্বা লম্বা হলো কি করে? ও কি নিজেই বুঝে ফেলেছে ওর ওই দেহখানা ছাড়া আর কোনো সম্বল নেই, নেই কোনো সম্পদ? তাই ওই দেহটাকেই, কি অশ্লীল, কি অরুচিকর! তবু ওর কথার উত্তর দিতে হলো, কারণ ও এ বাড়ির, ও অপূর্বর মেয়ে। বকুল বলল, ওরা কি তোকেই ডাকতে এসেছে নাকি? হ্যাঁ তো। কৃত্রিম গলায় অবাঙালির মুখের বাংলা উচ্চারণের মতো উচ্চারণ করে বলে ওঠে সত্যভামা, পিকনিকে যাচ্ছি আমরা। ওরাই সঙ্গী? তবে কোথায় পিকনিক কি জানি? অপূর্বর মেয়ে তার ৮ ইঞ্চি প্রমাণ ফলস নখ বসানো হাত দুটো একটি অপূর্ব কায়দায় উল্টে বলে, যেখানে মন চাইবে। আচ্ছা, টাটা। একটা লীলায়িত ছন্দে কোমর দুলিয়ে ঘরের সামনে সিঁড়ি দুটো ডিঙিয়ে নেমে গেল। সঙ্গে সঙ্গে ওই ট্রাকের মধ্যে একটা প্রচণ্ড উল্লাস রোল যেন ফেটে পড়ল। এসেছে এসেছে। একটা সুচলো দাড়িওয়ালা ছেলে হঠাৎ রুমালখানা হাত থেকে ছেড়ে বাতাসে উড়িয়ে দিয়ে সুর করে গেয়ে উঠল, এসে গেছে বিপিন সুধা, বাতের ওষুধ আর খেও না। কিন্তু বকুল কেন অবলোক তাকিয়ে আছে? বকুল কি মুখটা ফিরিয়ে নেওয়া যায় এ কথা ভুলে গেছে? তাই বকুল তাকিয়ে তাকিয়ে দেখল, টপাস করে ট্রাক থেকে একটা ছেলে লাফিয়ে নেমে পড়ে প্রবোধচন্দ্রের প্রপৌত্রীকে 2 হাতে ধরে উঁচু করে তুলে ধরল, আর ট্রাকের ওপর থেকে গোটা 2 ছেলে ঝুঁকে পড়ে বাগিয়ে তুলে নিল তাকে। বিরাট গর্জন করে গাড়িটা ছেড়ে গেল। সমবেত কণ্ঠে একটা ইংরেজি গানের লাইন শুনতে পাওয়া গেল। বাজল সুর। সেই সুরটা অনেকক্ষণ পর্যন্ত শুনতে পেল বকুল। কিন্তু সেই সুরে কি একেবারে আচ্ছন্ন হয়ে গেল বকুল? তাই অনড় হয়ে বসেই রইল। বকুলের মা একদা বিধাতার কাছে মাথা কুটে এই হতভাগা দেশের মেয়েদের বন্ধনগ্রস্ত জীবনের মুক্তি চেয়েছিল। তার মাও। সেই প্রার্থনার বর কি এ রূপ নিয়ে দেখা দিচ্ছে?
এই মুক্তিই কি চেয়েছিল তারা? তাদেরই ঘরের মেয়ের এই স্বচ্ছন্দ বিহারের বিকাশ দেখে স্বর্গ থেকে পুলকিত হচ্ছে তারা। বকুল একটু আগেও ভাবছিল, ওরা কে? ওরা কোন সমাজ থেকে বেরিয়ে এসেছে? বকুল এখন তার প্রশ্নের উত্তর পেয়েই গেল। ওরা প্রবোধচন্দ্রের সমাজ থেকেই বেরিয়েছে। হয়তো প্রবোধচন্দ্রের দাদা সুবোধচন্দ্রের যে প্রপৌত্রী সাইকেলে ভারত ভ্রমণ করতে বেরিয়েছে, সেও এমনি প্রগতিশীল। সেও হয়তো ধরে নিয়েছে অসভ্যতাটা সভ্যতার চরম সীমা, ধরে নিয়েছে উচ্ছৃঙ্খলতাই মুক্তির রূপ, ধরে নিয়েছে সব কিছুর ভাঙাই হচ্ছে প্রগতি। সুবর্ণলতা, তোমার কান্নায় উদ্ব্যস্ত হয়ে উঠেছে ক্রূর বিধাতা। তোমার জন্য একটি কুটিল ব্যঙ্গের উপঢৌকন প্রস্তুত করছিলেন, অথবা একা তোমার জন্যে নয়, তোমার দেশের জন্য। অনেকক্ষণ পরে বকুল তিনতলায় নিজের ঘরে উঠে গেল, আর তখনই ওর আচ্ছন্নতা কেটে সহজ চিন্তা ফিরে এলো। এরাই সমাজের সব খানিকটা নয়। ওই পিকনিক পার্টিরা। পারুলের চিঠিখানা আবার খুলে চোখকে মেলে দিল বকুল তার ওপর। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।